আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আপনারা সবাই জানেন আগামীকাল থেকে মালয়েশিয়ায় আর কোনো শ্রমিক যাবে না, এবং 2009, 2016 এবং 2018 সালেও এই কাজটি করেছিল দেশটির শ্রমবাজার। তারা বন্ধ করে দিয়েছিল সেখানে কোনো ধরনের শ্রমিক নেওয়া। 15 বছরে 3 দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার এই যে বন্ধ হয়ে গেল, সেটি নিয়ে প্রতিবারই দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশের শ্রমিকরা। প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে এসেছে। এরপর চক্রের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষের অভিযোগ ওঠে। 2022 সালে আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে, তখন আবারও চক্র গঠন করা হয়। মালয়েশিয়ার শ্রমবাজার চক্রে ঢুকে কয়েকজন সংসদ সদস্যের ব্যবসাও নাকি বেশ রমরমা, এমন অভিযোগও আছে। গত মার্চে মালয়েশিয়া জানায় দেশটি আপাতত আর শ্রমিক নেবে না। যারা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাদের 31 মে অর্থাৎ আজ শুক্রবারের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করার কথা ছিল। অনুমোদন পাওয়ার পরও নানা কারণে 31,000 শ্রমিক তারা আসলে যেতে পারছেন না, এবং শুক্রবার সকাল থেকে অর্থাৎ আজকে সকাল থেকেই কয়েকশো শ্রমিক এই বিমানবন্দরে অবস্থান করেছেন। এই বিষয় নিয়ে আমরা শুরুতে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজ অতিথি রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এছাড়াও আসিফ মুনির, অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে কিছুক্ষণের মাঝেই যুক্ত হবেন। শুরুতেই জনাব সোহরাব হাসান, আপনার কাছে যেটি জানতে চাই, মালয়েশিয়ার শ্রমবাজারের এরকম অবস্থা হওয়ার কারণটা কি? মানে আরও আগে থেকে এই সমস্যার কি সমাধান করা যেত না? বা এই যে 31,000 শ্রমিক তারা আজকের মধ্যে যেতে পারলেন না, এখন পরবর্তীতে যাওয়ার জন্যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা কি কথা বলে একটা সমাধানে আসতে পারবেন না? না, পারবেন কিনা সেটা নির্ভর করবে তাদের দক্ষতা, আন্তরিকতা এবং মালয়েশিয়ার সরকারকে কতটা প্রভাবিত করতে পারবে। দেখুন, আপনি সূচনায় যেভাবে বললেন 2009, 16, 18 তিনবার মালয়েশিয়ার সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, এবং কারণ কিন্তু যেখানে অনিয়ম, দুর্নীতি, উৎকোচ গ্রহণের অভিযোগ এসেছে। দুটো চক্র, এখানকার যারা মানব সম্পদ রপ্তানি করে অর্থাৎ রিক্রুটিং এজেন্সি, এবং মালয়েশিয়ায় যারা যারা জনশক্তি নেয় সেখানকার কিছু এজেন্সি, এদের মধ্যে একটি গোপন আতাত বা যোগসাজশ আছে। যেহেতু তারা আমাদের এখান থেকে জনশক্তি নেয়, সুতরাং তাদের প্রভাব এবং আধিপত্যটাই বেশি। প্রতিটি শ্রমিকের বিপরীতে 1 থেকে 1.5 লাখ টাকা বাড়তি এই এজেন্সিকে দিতে হয়েছে। তারপর এখানকার যারা এজেন্সি পাঠায় তাদের বাড়তি টাকা দিতে হয়েছে। সব মিলিয়ে যেখানে, এবং বিমান ভাড়া, যেখানে 25,000 টাকা বিমান ভাড়া, সেটি 1 লাখ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ টাকারও বেশি। এটা অনেকগুলো অভিযোগ, এবং আমরা চুপচাপ ছিলাম, সরকার কিছু বলেনি। কিন্তু জাতিসংঘের প্রতিনিধি এবং এই অভিবাসন নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন, এবং যাদেরকে পাঠানো হয়েছে তারা সবাই চাকরি পাননি। সুতরাং দুর্বিষহ জীবনযাপন করছেন এর আগে যারা গিয়েছেন এবং সম্প্রতি যারা গিয়েছেন গত ডিসেম্বর থেকে। সুতরাং একটা নৈরাজ্যকর অবস্থা, এবং তার শিকার হচ্ছে এই গরিব মানুষগুলো, যারা এখানে কাজ পান না, যাদের এখানে সহায় সম্বল নেই। অনেকেই কিন্তু জমি জমা বিক্রি করে এবং ধার কর্জ করে সেখানে গিয়েছে। তারপর 5 লাখ টাকা দিয়েছেন, আসলে কত লাখ টাকা দেওয়ার কথা, বা কত টাকা দিলে যাওয়া সম্ভব সর্বনিম্ন? 78,000 টাকা সব মিলিয়ে। তার মধ্যে বিমান ভাড়া এবং যে বিভিন্ন এজেন্সিকে যে 78,000 টাকার মধ্যে বিমান ভাড়াও রয়েছে। 78,000 টাকার মধ্যে বিমান ভাড়াও আছে। কিন্তু ইতিমধ্যে বিমান ভাড়া বাড়িয়ে দিল এই অজুহাতে যে ফিরতি ফ্লাইট খালি আসবে। তাহলেও তো এত হওয়ার কথা না। যেখানে 25,000 টাকা ভাড়া সেখানে বা 50,000 টাকা হবে, কিন্তু 1 লাখ টাকা কেন? মানে সবাই এই গরিব শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে, শ্রমিকদের কাঁধে ভর দিয়ে ফাও সুবিধা নিতে চেয়েছে। সেটি এজেন্সি যেমন আমাদের এখানকার এবং ওখানকার। আপনি যেটা সূচনায় বলেছিলেন যে
ওই চক্রের সঙ্গে যারা, অর্থাৎ মালয়েশিয়ার যে চক্র, যারা ওখানে সরাসরি বলতে গেলে যে উৎকোচের বিনিময়ে যারা এখান থেকে শ্রমিক নিয়েছে, যেটি মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে যখন চুক্তি হয়েছে এরকম কোনো উৎকোচের বিষয় ছিল না, বা এরকম বেসরকারি খাতেও নেওয়ার কথা না। সরকার এখানে প্রথম কয়েকটি এজেন্সিকে তালিকাভুক্ত করলো, পরবর্তীকালে সংখ্যা বাড়ানো, এবং যারা প্রভাবশালী, যারা সংসদ সদস্য, যারা সাবেক মন্ত্রী, তারা এবং তাদের পরিবারের যে পরিবারের সদস্যদের নামে যে এজেন্সিগুলো, তারা এই সুবিধা নিয়েছে। সাধারণ যারা এজেন্সি, তারা কিন্তু এই সুবিধা পায়নি। সুতরাং একটা বৈষম্য হয়েছে। যে কোনো ব্যবসায় তো প্রতিযোগিতা থাকবে। এখানে একচেটিয়া ব্যবসা করেছেন কয়েকটি এজেন্সি এবং মালয়েশিয়া এজেন্সিগুলোর যোগসাজশে। এবং সেই সঙ্গে আমাদের কয়েকজন এমপিও যুক্ত আছেন। এই বিষয়টিও আমরা এর মধ্যে শুনেছি। জনাব আসিফ মুনির অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছে আসলে জানতে চাই, বাংলাদেশের কিছু এই মুহূর্তে করার আছে কিনা, বা এই চক্রের বিরুদ্ধে কিছু করা সম্ভব কিনা, বা এই শ্রমিকদেরকে কোনোভাবে মালয়েশিয়া পাঠানো যায়, বা তাদেরকে পাঠানো হলেও সেটা কি মানে সুফল বয়ে আনবে কিনা, যেহেতু বলা হচ্ছে যে অনেকেই যে সেখানে চাকরি পাচ্ছেন না। জি, ধন্যবাদ। আপনাদের প্রশ্নের বা আলোচনার মধ্যেই কিছু উত্তরগুলো আছে। এখন ধরেন মালয়েশিয়াতে তো এই সংকট যেটি আমরা মনে করছি যে এখানে বিভিন্ন রকম একটা অসাধু চক্র আছে, সেটি তো আসলে অনেকদিন ধরেই চলছে। তো আমরা মোটামুটি আনুমানিক ধরে থাকি যে প্রায় 4 লাখের মতো আগে থেকেই আছে, বিভিন্ন বছরে গেছে, এবং সাম্প্রতিককালে 4 লাখের মতো গেছে। তো যারা গেছে তারাও সবাই যে কাজ পাবে বা বৈধভাবে থাকতে পারছে, সেটার একটা অনিশ্চয়তা আছে। আর এই যে তারিখটি নির্ধারণ করা হয়েছে, আজকে শেষ হচ্ছে, এই তারিখ কিন্তু অনেক আগে নির্ধারণ করা। এখন এখানে হচ্ছে যে দূরদর্শিতার অভাব বলি, পরিকল্পনার অভাব বলি, সেই জায়গাগুলো আছে। কারণ এই শেষ দিনে যেরকম একটা সংকট হতে পারে, সেটি যারা এটার সাথে প্রক্রিয়ার সাথে যুক্ত, সেটা রিক্রুটিং এজেন্সিরা আছে, বিমান বিভিন্ন রকমের যারা এয়ারলাইন্স গুলো আছে তাদের আছে, সব মিলিয়ে একটা, এবং আমাদের দূতাবাসেরও একটা দেখভাল করার একটা বিষয় আছে। মালয়েশিয়ায় আমাদের যে দূতাবাস আছে, সেখানে প্রক্রিয়াটা কতটা কি হচ্ছে, তো সেগুলো যদি আগে পরিকল্পনা মতো না হয়, এরকম শেষ মুহূর্তে একটা ক্রাইসিসের জায়গা আসতে পারে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রক্রিয়া এখানে এখন বন্ধ হলে এটা যে একেবারে চূড়ান্ত ভাবে বন্ধ হচ্ছে, সেটা আমাদের রিক্রুটিং এজেন্সিদের যারা প্রতিনিধি বাইরে, তাদের সাথে এর মধ্যে যখন কথা হচ্ছে বা শুনতে পাচ্ছিলাম যে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছেন যে যারা আজকে যেতে পারছেন না, তারা এটা কোনো একটা গ্রেস পিরিয়ড হতে পারে কিনা, সেটি একটা নেগোশিয়েট করবে। কাজে সেটি একটি ব্যাপার। আরেকটি হলো যে এটা তো যেটা বলছি যে চূড়ান্ত নাও হতে পারে, এটা এখনকার জন্য সাময়িক বন্ধ করছে। আরেকটা হচ্ছে যে এটা এমন না যে শুধুমাত্র বাংলাদেশের জন্য হচ্ছে। রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বলছেন যে 14টি দেশের জন্য আপাতত মালয়েশিয়া আর কোনো কর্মী এখন নিচ্ছে না, তাদের উইন্ডোটা তারা এখনকার মতো ক্লোজ করছে। এটা কিছুটা তাদের চাহিদা নিরূপণের ব্যাপার। বিভিন্ন দেশ থেকে যেহেতু তারা নিচ্ছে, 14টি দেশে, এরা কিছুটা চাহিদা নিরূপণ করবেন। এখানে বাছাইও হবে, কিছু বাদ পড়তে পারে যারা অলরেডি গেছে। তারপরে তারা আরেকটা হয়তো নির্ধারণ করবেন যে আমাদের হয়তো ভবিষ্যতে এই ধরনের কর্মী লাগবে। আরেকটা হচ্ছে আপনাদের আলোচনায় যেটা আসছিল যে বাংলাদেশের করণীয় মানে হচ্ছে যে এখানে অনেক কিছু আসলে মালয়েশিয়া নিজে মানে তার হাতে রেখে করে। তো আমাদের যেটা আছে এখন মানে সরকারি ভাবে, যদিও এটি প্রাইভেট সেক্টরের একটা ইনভলভমেন্ট, এখানে রিক্রুটিং এজেন্সি গুলো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত, সরকারের সেই ক্ষমতাটা নেই বলেই তারা রিক্রুটিং এজেন্সিরা প্রক্রিয়াটা নিশ্চিত করে। কিন্তু দুই সরকারের তো একজন একটা সমঝোতার জায়গা আসে, সেখানে কিন্তু কোনো চুক্তি নেই। এটি অনেকদিন ধরে আমরা বলে আসছি। আমাদের পার্শ্ববর্তী সবগুলো দেশে দুই ধরনের এরকম এই ক্ষেত্রে হয়, প্রবাসী অভিবাসনের ক্ষেত্রে। একটা হচ্ছে বাইল্যাটারাল এগ্রিমেন্ট, চুক্তি, আর একটা হচ্ছে এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। বাংলাদেশের এখন ওই বিদেশের সাথে শ্রম অভিবাসনের জন্য কোনো চুক্তি নেই, সমঝোতা স্মারক, অর্থাৎ একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট, মানলে মানলাম, না মানলে এটা আমার ব্যাপার। আরেকটা হচ্ছে এই মালয়েশিয়ার ক্ষেত্রে বিশেষ করে, আমি সরাসরি দলিলটি দেখিনি, কিন্তু অনেকেই যারা দেখেছেন তারা যেটা বলেছেন, ওখানে একটা ক্লজ দেওয়া আছে যে কোন কোন রিক্রুটিং, এই যে আমরা সিন্ডিকেটের কথা বলছি, কোন কোন এজেন্সি এই প্রক্রিয়াটার মধ্যে যুক্ত থাকবে এটা নির্ধারণ করবে মালয়েশিয়া। এটা ওই দলিলে বলা আছে। এবং এরকমও বলা আছে
যে বাংলাদেশ থেকে ওরা কোথায় নিয়োগ পাবে সেখানে দেখতে যেতে পারবে না বাংলাদেশ সরকার। তো মালয়েশিয়ার হাতে যদি আমরা সব রেখে দিই তাহলে বিধিবান আমাদের সংকটে পড়তেই হবে। যে জনাব আসিফ মুনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে অনেক ধরনের বৈষম্যের বিষয় রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে, সে বিষয়ে আসলে কথা বলা প্রয়োজন, কিন্তু সময় নেই আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। জনাব আসিফ মুনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধান, অর্থাৎ সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, এই দুইজনকে নিয়ে আমরা এবারে কথা বলতে চাই। এই ইস্যুটি এখন কি পর্যায়ে আছে সেই বিষয়ে আলাপ করব, এবং কেন এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে। জনাব মইদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন দুদক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং জনাব সোহরাব হাসান, আপনাকেও স্বাগত। আবার জনাব মইদুল ইসলাম, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই যে বেনজির ইস্যু, আজিজ ইস্যু, মানে দুদকের কাছে তো অনেক তথ্য থাকার কথা, তো এগুলো এত জল ঘোলা হবার পরে আমরা কেন এই ইস্যুগুলোকে সামনে দেখি? কেন দুদক স্বপ্রণোদিত হয়ে এই ধরনের ঘটনাগুলোকে সামনে নিয়ে আসে না বা তদন্ত করে না? এর পেছনে কোনো কারণ রয়েছে কি? কারণ অবশ্যই আছে। কারণটি হচ্ছে যে আমাদের বিদ্যমান যে সমাজ, বিদ্যমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে পরিবেশটা, দুদিন আগেই যাদেরকে সরকারি উঁচু পদে বসানো হলো, যারা প্রচন্ড প্রতাপশালী আপনার সরকারি কর্মকর্তা ছিলেন, তাদেরকে সরকার তাদেরকে এরকম ভাবে অনুপ্রাণিত করলো। তাদের বিরুদ্ধে হঠাৎ করে এরকম কোনো একটা খবর আসলেই কোনো একটা সংস্থা কিছু একটা করতে বিষয় মনে করবে, এরকম পরিবেশ বাংলাদেশে তৈরি হয়। সেই জন্য ইঙ্গিতটা দরকার ছিল সরকারের তরফ থেকে প্রথমেই, শুরুতেই যদি দেয়া হতো। কারণ অভ্যাসটাই হয়ে গেছে এখানে এমনটাই যে বড় ধরনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কিছু করতে হলে কিংবা সরকারের কাছের লোক যারা ছিলেন, এরা দুজনে অবশ্যই সরকারের কাছের লোক ছিলেন, এখন হয়তো বা অবসরে। এইরকম বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে গেলে দুদকের পক্ষে কিংবা অন্য কারোর পক্ষে সম্ভব। দুদক ছাড়াও এখানে আরো অনেক সংস্থা জড়িত হয়ে পড়ে এই কারণে যে এটি দুর্নীতি, লব্ধ, মানি লন্ডারিং এর অপরাধ। তো মানি লন্ডারিং এর অপরাধ বললেই এটি চলে আসবে বিএফআইউর কথা। সম্পদ, আমাদের দেশের নতুন আইন যেটি তৈরি করা হয়েছে মানি লন্ডারিং আইন, এবং সেখানে যে বিধান দেওয়া হয়েছে যে বিভিন্ন রিপোর্টিং এজেন্সি দেওয়া হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যদি সন্দেহজনক লেনদেন দেখে তাহলে বিএফআইউর কাছে প্রতিবেদন পাঠাবে, এবং বিএফআইউ সেটার প্রেক্ষিতে তাদেরকেও ক্ষমতা দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলো দিতে পারে, আপনার ফ্রিজ করে দিতে পারে 30 দিন করে 6 মাস পর্যন্ত। তো যদি এই ব্যবস্থা চালু থাকে, একজন সরকারি কর্মকর্তা কত বেতন পান এবং তার যদি কোটি কোটি টাকার এফডিআর, এইটা যদি সাথে সাথে ব্যাংকগুলো আপনার রিপোর্ট করে বিএফআইউর কাছে, এবং বিএফআইউ যদি অ্যাকশন নেয়, তাহলে কত কোটি টাকা জমবার কোনো সুযোগ থাকে, সম্পদ অর্জন করবার, অবৈধ সম্পদ অর্জন করবারই কোনো সুযোগ থাকে। কিন্তু এই নিয়মগুলো প্রতিপালন করা হয় না। এই পরিবেশের যেটি আমি বললাম, এই পরিবেশের কাজ সেখানে দুদকের অপর ব্যাপারটি আসে হলো আরো পরে, যখন খবর বের হয়, যখন অবৈধ সম্পদ সঞ্চিত হয়ে যায়, তখন দুদক নামে অবৈধ সম্পদ আয় হলো, সেটার বিরুদ্ধে মামলা করার পেছনে দুদকের অবস্থা এবং আপনার অন্যান্য সরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে এটা সরকারকেই দায়িত্ব দিতে হবে। এখানে যদি ব্যর্থতা বলেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের উপরে দায়িত্ব চলে যায়। সরকার যদি সেই রকম ইঙ্গিতটা দিত আগে থেকেই, তাহলে এই সমস্ত সংস্থাগুলো হয়তো আগেই ব্যবস্থা নিতে পারে। যে অনেক ধন্যবাদ জনাব মইদুল ইসলাম। তার মানে দুদকেরও আসলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো সরকারের বাইরের কোনো প্রতিষ্ঠান না,
তা সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের চাওয়া পাওয়ার উপর অনেকটা দুদক কীভাবে কাজ করবে সেটি নির্ভর করে। দুদকের সাবেক মহাপরিচালক যেভাবে বললেন, সাবেক চেয়ারম্যান যেভাবে বললেন, আমরা তো দেখেছি দুদক কখনো সক্রিয় হয়, অর্থাৎ সরকার যখন চায়, আবার যখন চায় না তখন নিষ্ক্রিয় থাকে। আর ধরুন বেসিক ব্যাংকের যে সাবেক চেয়ারম্যান, তার এই ঘটনা তো অনেক বছর আগের। দুদক তাকে কয়েকবার তলব করেছে, তিনি জবানবন্দি দিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, সর্বশেষ দেখলাম চার্জশিট হলো। তো এত বছর পর একটি ঘটনার, এবং যে বেসিক ব্যাংকের যে ঋণ কেলেঙ্কারি, আর সেই যারা টাকা মেরে দিয়েছে টাকা তো বিদেশে পাচার করে দিয়েছে, এখন বিচার হলেও টাকা উদ্ধার করা কঠিন। আর যেটি হবে তার শাস্তি হতে পারে যদি তিনি অনিয়ম করে থাকেন। তো এরকম প্রতিটি ক্ষেত্রে যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয়, ব্যবস্থা না নেওয়া হয়, আইন নিজস্ব গতিতে না চলে, তখন ধরাটা কঠিন। আমরা বিস্তারিত শুনবো, কিন্তু একটা বিরতি নেবার আসলে সময় হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বেনজির আজিজ ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম। দুদকের সাবেক মহাপরিচালক মাইদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি আমরা করতে চাই সেটি হচ্ছে, বেনজির আহমেদ বলে বা এরকম যে কারো বিরুদ্ধেই হোক, দুদক যদি মামলা করতে চায় তাহলে প্রক্রিয়াটা আসলে কি? জি, মামলার প্রক্রিয়া তো যেটি করবার সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। সেটি হচ্ছে যে আপনার অনুসন্ধান, এবং অনুসন্ধান যথেষ্টই আমার মনে হয় যে দেরি হয়ে গেছে, এবং অনুসন্ধানের যা কিছু করবার তা হয়ে গেছে। কারণ অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, অনেক সম্পত্তি ক্রোপ করা হয়েছে, মানে যে ক্রোপ করা হয়েছে, কাজেই যথেষ্ট যেটুকু সন্তুষ্ট হওয়ার মতন উপাদান পাওয়ার কথা সেটুকু উপাদান পাওয়াই গেছে আমার মনে হয়। কাজেই বিলম্ব না করে মামলা করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে দুদক এখনো সময় দিচ্ছে, জন্য দিন ধার্য রাখা হয়েছে। এখন দুদক হয়তো ভাবছে যে যা হওয়ার তা তো হয়েই গেছে। পত্র পত্রিকার খবরে দেখলাম সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট গুলোতে কোনো টাকা পয়সা নেই, এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। সম্পদ কিছু আছে, যিনি যার বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছিল তিনি দেশে আছেন না ভেগে গেছেন, সেটাও একটা ব্যাপার। বোধ করি নেই সেরকমই পত্রিকার খবর। তাহলে দেরি যা হওয়ার, যা সর্বনাশ ঘটবার তা তো ঘটেই গেছে। সুতরাং এখন আর দেরি করে মামলা করলেও যা তাড়াতাড়ি মামলা কোথায়, সেরকম একটি প্রক্রিয়া বোধহয় চলছে। কিন্তু আপনি যদি প্রক্রিয়ার কথা বলেন তাহলে মামলা এখনই করা যায়, অনুসন্ধান যথেষ্টই হয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ অনুসন্ধান করার প্রেক্ষিতে মানে কি ফলাফল পাওয়া গেল বা কি তথ্য পাওয়া গেল তার ভিত্তিতে আসলে দুদক মামলা করতে পারে। আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, যেহেতু আমাদের আজিজ এবং বেনজির দুই বিষয় নিয়ে আজকের আলোচনা, সেটা হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তিনি যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানায়নি কেন? এটা আপনারই একটা লেখায় আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে আমার আপনার প্রশ্নটি রইল। না, একটা হচ্ছে যে তার বিরুদ্ধে তো যুক্তরাষ্ট্র একটা ব্যবস্থা নিয়েছে যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ হচ্ছে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি উল্লেখযোগ্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন, হ্যাঁ, সিগনিফিক্যান্ট করাপশন। এখন উনি তাৎক্ষণিক টেলিভিশনে বা পত্রিকায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তাহলে সেই কর্তৃপক্ষকে, অর্থাৎ যারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত। তিনি যদি জানাতে না পারেন তাহলে বাংলাদেশ সরকারের মাধ্যমে জানানো উচিত, কিন্তু তিনি এখনও জানিয়েছেন বলে আমরা জানি না। অর্থাৎ আমরা সেটি কোনো এরকম প্রতিবাদ করার সুযোগ রয়েছে। তার মানে যে কোনো, আপনি একজনকে অভিযুক্ত করলেন, আমাকে যদি কেউ অভিযুক্ত করে তা আমার তো প্রতিবাদ করার সুযোগ আছে। লিখিতভাবে যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবেই হবে, সেটি বাংলাদেশ সরকারের মাধ্যমে হতে পারে, তিনি ব্যক্তি হিসেবেও করতে পারেন। কারণ বেনজিরের ইস্যুতে কি বলবেন?
যেটি বলা হচ্ছে না, যে বেনজির দেশে আছে ইস্যুতে কি বেনজির নেই। ইস্যু মোটামুটি এক সুতরাং ধরনের এখন তো মামলা করে দুদক তাড়াতাড়ি করে দেরিতে করে দুদক অনেকখানি এগিয়েছে। দুদকের তদন্তের ভিত্তিতেই কিন্তু আদালত তার সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছে। এখন যে প্রশ্নটি এসেছে, তিনি দেশে আছেন কি দেশের বাইরে চলে গেছেন। দেশে থাকলে এক ধরনের তার বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তারি পরোয়ানা হতে পারে যদি মনে করেন আদালত, এবং তাহলে যদি দেশেই না থাকেন তাহলে তো গ্রেপ্তারি পরোয়ানা কোনো কাজে মানে আসবে না। যার বিরুদ্ধে পুরো বাংলাদেশ কথা বলছে তিনি দেশের বাইরে চলে গেলেন, সরকার এটা জানলো না, এটা সম্ভব না, এখনো আমরা বলতে পারি না যে তিনি দেশের বাইরে গেছেন। বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে যে কেউ বলেছেন তিনি 4 মে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি চলে গেছেন, কেউ বলছেন না তিনি দেশেই আছেন, আত্মগোপনে আছেন। তবে সাংবাদিকরা তিনি তার যে বাসভবন সেখানে খোঁজখবর নিয়ে জেনেছেন, সেখানে তারা নেই। যেখানেই থাকুক, মানে আইন তার নিজস্ব গতিতে চলবে। জনমনে এটি ধারণা হয়েছে যে সরকার তার বিরুদ্ধে, মানে সরকার মানে দুদক বা সরকার তার বিরুদ্ধে এখানে কোনো তার মামলা চলার ক্ষেত্রে কোনো বাধা দেবে না, বা কোনো মানে আইন নিজস্ব গতিতে চলতে দেবে। আর সেক্ষেত্রে সরকার যে কাজটি করতে পারে, যে এটা যত দ্রুত হয়, অর্থাৎ তার বিরুদ্ধে যেহেতু তথ্য প্রমাণ পাওয়া গেছে, এবং দুদক মামলা না করলে কিন্তু তাকে গ্রেপ্তার বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। যদি তাকে নাই পাওয়া যায় গ্রেপ্তার করার তো, আর না পাওয়া গেলেও তো ইন্টারপোলে জানাতে পারে যে তিনি তো বাংলাদেশের নাগরিক, সুতরাং বাংলাদেশ তো তার প্রক্রিয়া। আবার যদি তিনি যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশে যান তাকে আবার আনা যাবে কিনা, কারণ অপরাধী তো আমরা আনোয়ার আজিমের ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, যাকে সন্দেহ করা হচ্ছে তাকে আনা যাবে কিনা। এখনো প্রক্রিয়াটা শুরু হয়নি। আজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের মন্ত্রীরা বলেছেন যে তাকে আনার চেষ্টা করা হবে, আমরা যদি না পারি ভারতের সহায়তা চাওয়া হবে। কিন্তু বেনজির আহমেদের ক্ষেত্রে ভারতের সহায়তা চাওয়ার প্রয়োজন হবে না, বাংলাদেশই আনতে পারবে, কারণ তার সম্পত্তি এখানে আছে, তার সবকিছুই এখানে আছে, এবং তিনি একজন সাবেক পুলিশ প্রধান, তিনি কি পালিয়ে থাকবেন? সেটা তো থাকার কথা না। সেটা নিশ্চয় সময়ই বলে দেবে। আজকে আর সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং যারা মইদুল ইসলাম আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো শেষ করছি। CSRM জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত্রি।